অনেকদিন আগের কথা। রাজস্থান নামের একটা গ্রামে এক রাজা ও রানী বাস করত। রাজা ও রানী গ্রামে বাস করার কারণ তাদের রাজ্য এক শয়তান ডাইনি এসে হামলা করে দখল করে নিয়েছিল। তাই রাজা রানী বাধ্য হয়ে রাজ্য ছেড়ে পালিয়ে চলে আসেন আর গ্রামে থাকতে শুরু করেন। গ্রামের মানুষজন তারা যে রাজা ও রানী তা কখনোই জানতেন না, তাদেরকে সাধারণ মানুষ হিসেবেই থাকতে দেয়। রাজা ও রানী প্রথমে সেই গ্রামের জমিদারের বাড়িতে কাজ শুরু করেন, আর জমিদারের বাড়িতে স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে প্রথমে নিজেদের জন্য একটা থাকার জায়গার বন্দোবস্ত করে। রাতের বেলা যখন রাজা ও রানী ঘুমোচ্ছিলেন তখন রানী বলেন, হ্যাঁ গো, আমরা আমাদের রাজ্য ছেড়ে এভাবে শ্রমিকের মতো কাজ করছি। কখনো কি এমন দিন আসবে যখন আমরা আমাদের রাজ্যে আবার ফিরে যেতে পারবো? তোমাকে যে এভাবে অন্যের বাড়িতে চাকর বাকরের কাজ করতে দেখতে আমার সহ্য হয় না। তুমি একটা রাজ্যের রাজা, আর সে কিনা জমিদারের জুতো পরিষ্কার করছো। এভাবে আমরা লুকিয়ে আছি, ওই ডাইনির কি কোনো নিস্তার হবে না? তুমি এত চিন্তা করো না, সময় এলে সব ঠিক হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের পরিচয় দেই, ডাইনি জেনে যাবে যে আমরা এখানে আছি। তোমার গর্ভে আমাদের সন্তান যখন নিরাপদে এই পৃথিবীতে আসবে তখন আমরা একটু স্বস্তি পাবো। কিন্তু তার আগে এখন আমি কোনোভাবেই তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আগে তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তারপর আমি আমার সৈন্য সাজাবো। আবারও আমি যুদ্ধ করে আমার রাজ্য ফেরত নেব, কিন্তু তার আগে আমাকে আত্মগোপন করে থাকতেই হবে। তুমি চিন্তা করো না রানী, আমি তোমাকে আবার আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। আমার সন্তানরা এই পৃথিবীর আলো দেখবেই দেখবে। রাজা ও রানী এভাবেই দিন কাটাচ্ছিল। 10 মাস 10 দিন পর রানী ফুটফুটে 2 কন্যা সন্তানের জন্ম দেন। তিনি তার 2 কন্যা সন্তানের নাম রাখেন রোজা ও রূপা। রোজা ও রূপা রাজা রানীর কোলেই বড় হতে থাকে। কিন্তু একদিন ডাইনি জানতে পেরে যায় যে রাজা ও রানী এই গ্রামে এসে লুকিয়ে আছে। ডাইনি বুঝতে পেরে যায় এদেরকে শেষ না করলে এরা আবারও রাজ্য দখল করার জন্য চলে আসতে পারে। তাই ডাইনি সেই গ্রামে হামলা করে। রাজা ও রানী তার 2 মেয়ে সোনা ও রূপাকে এক কৃষকের বাড়িতে রেখে সেখান থেকে চলে আসে। ডাইনি ভাবে তাদের কোনো সন্তান নেই, তাই ডাইনি ওদের 2 জনকে শেষ করে ফেলে। হা 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 হা, এত বছর পর আমার শান্তি এলো। আমি ওদেরকে শেষ করতে পেরেছি। ওই রাজা আর রানীর জীবন শেষ। এখন আর রাজ্যের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হু হা 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 হা। আমি হলাম কালী ডাইনি। এই কালী ডাইনির শক্তির কাছে কেউ কখনো পারেনি। তোরা তুচ্ছ রাজা আর রানী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবারও রাজ্যে আসতে চাইছিলি। তোদেরকে আমি পাতাল থেকেও তুলে এনেছি। এবার এই রাজ্য আমার। আমি সব জায়গায় ত্রাসের রাজত্ব স্থাপন করব। সবাইকে শেষ করে দেব, কাউকে শান্তিতে থাকতে দেব না। হা 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 হা। গ্রামবাসী যখন জানতে পারে তারা আসলে রাজ্যের রাজা ও রানী ছিলেন, তখন তারা সবাই আফসোস করতে শুরু করে। হায় হায় হায়, একটা রাজ্যের রাজা ও রানী আমাদের মাঝে থাকলেন, আমরা টেরও পেলাম না। কত ভালো মানুষ ছিলেন। রানী তো আমাদের সঙ্গে কিভাবে মিশলেন যেন উনি আমাদেরই একজন। আর রাজা জমিদারের বাড়িতে কি কাজই না করলো, জমিদারের জুতা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছেন। আহারে, এমন রাজা রানীকে আমরা হারালাম। জমিদার মশাই, সে তো আপনার রাজ্যে আপনার জমিদার বাড়িতে কাজ করলো, আপনি একবারও টের পেলেন না যে স্বয়ং রাজা রানী আছে আপনার বাড়িতে? আমি কিভাবে টের পাবো? তারা কখনো কোনো অহংকার করেনি, সব সময় চুপচাপ কাজ করে গেছে। এত ভদ্র, এত শিক্ষিত, নম্র মানুষ আমার বাড়িতে কাজ করেছে দেখে আমি তো আসলে অবাকও হয়েছি। এত ভালো মানুষ কি করে হয়? ওই ডাইনি যে ওনাদের মেরে ফেললো, ওনাদের সন্তান কোথায়? আমাদের বাড়িতে ওনারা তাদের সন্তান রেখে গেছেন। ওরা তো এখনো ছোট, ওদেরকে আমি মানুষ করব। জমিদার মশাই, আপনার যদি আপত্তি না থাকে, আমার কোনো সন্তান নেই। বেশ বেশ, তুমি তাহলে রাজা এবং রানীর 2 সন্তানকে বড় করতে থাকো। ওরা বড় হলে রাজ্যের ভার ওরাই ওদের কাঁধে নিয়ে নেবে। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তোমার কিছু দরকার হলে আমাকে বলো, আমি তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দেব। রোজা ও রূপা সেই গ্রামেই বড় হতে থাকলো। ওরা ছোট থেকেই ওদের বাবা মায়ের কথা শুনতে শুনতেই বড় হয়ে গেছে।
একদিন রোজা ও রূপা হাঁটতে হাঁটতে জঙ্গলের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন রোজা বলে, রূপা, তুই তো জানিস আমরা দুই রাজকন্যা, কিন্তু আমরা আমাদের রাজত্ব হারিয়েছি। যে কোনো মূল্যেই হোক আমাদের বাবা মায়ের শেষ ইচ্ছা আমাদের পূরণ করতেই হবে। তাদের ইচ্ছা ছিল আবারও রাজ্য ফিরে পাওয়া, আর ওই শয়তান ডাইনিকে ওই রাজ্য থেকে তাড়ানো। শুনেছি ওই ডাইনি রাজ্যের সবার উপর অনেক অত্যাচার করে। বাবা মায়ের ইচ্ছা আমাদের পূরণ করতেই হবে, কিন্তু আমরা এমন কি করব যা করলে ওই ডাইনি উচিত শিক্ষা পাবে? এমন কিছু তো করতেই হবে যেন ডাইনি আমাদেরকে কোনোভাবেই হারাতে না পারে। আমি শুনেছি এখান থেকে দূরে একটা উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ে এক জাদুর তান্ত্রিক বসবাস করেন। তিনি তন্ত্রবিদ্যা দিয়ে এমন এমন জিনিস তৈরি করেন যা দিয়ে মহাশক্তিশালী কাউকেও হারানো সম্ভব। চল আমরা বরং সেখানে যাই। কিন্তু শুনেছি সেখানে যাওয়া সহজ নয়। সেখানে সাপ, ভাল্লুক, ভয়ঙ্কর সিংহ সব আছে। সাধারণ মানুষ সেখানে পৌঁছাতে পারে না। হ্যাঁ, তো আমরা কি সাধারণ মানুষ নাকি? ভুলে যাস না আমরা দুই রাজকন্যা, অসম্ভবকে আমাদের সম্ভব করতেই হবে। রোজা ও রূপা মনের সাহস নিয়ে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল, আর তারপর সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করে তার থেকে জাদুর দুইটা নেল পলিশ নিল। এই জাদুর দুই নেল পলিশ যদি ওই ডাইনির হাতে কোনোভাবে তোরা লাগাতে পারিস, তাহলে ডাইনির সব শক্তি এই নেল পলিশে চলে আসবে, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে তোরা তোদের স্বার্থ হাসিল করতে পারবি। কিন্তু বিনিময়ে তোরা আমাকে কি দিবি? বিনিময়ে আপনার মতো একজন ভালো তান্ত্রিককে এই পাহাড়ে আর থাকতে দেব না। আপনাকে আমরা নিরাপত্তা দেব। আমাদের রাজ্যের বিশেষ একটা পদবি আপনি পাবেন। আমাদের রাজ্যের মন্ত্রীর পরেই আপনার জায়গা হবে, এ আমরা কথা দিচ্ছি। এই না হলে রাজকন্যার মতো কথা? ঠিক বলেছিস, আমার ওপর অনেক ভয়ঙ্কর দুষ্ট তান্ত্রিক জাদুকররা হামলা করতে চায় আমার জাদুবিদ্যার জন্য। তোরা আমাকে নিরাপত্তা দিলে বেশ ভালোই হবে। ঠিক আছে, তোদের জন্য শুভ কামনা রইল। ওরা দুই রাজকন্যা সাধারণ দুই নেলপলিশওয়ালি সেজে রাজ্যে প্রবেশ করে আর ডাইনির সঙ্গে দেখা করতে যায়। আপনাকে একটা কথা বলতে চাই ডাইনি, আপনি দেখতে এমনিতে অনেক সুন্দর। যদি আমাদের এই বিশেষ নেল পলিশ আপনার হাতে লাগান তাহলে আপনাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বিনিময়ে আমাদের 10টা মোহর দিলেই হবে। ডাইনির সুন্দর হওয়ার অনেক ইচ্ছা ছিল, তাই সে সুন্দর হওয়ার লোভে পা দেয় আর সেই নেল পলিশ হাতে লাগিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সেই দুই নেল পলিশ জাদুর শক্তিতে সম্পন্ন হয়ে যায়। ডাইনির সব শক্তি সেই জাদুর সোনা ও রূপার নেল পলিশে চলে আসে। সঙ্গে সঙ্গে দুই রাজকন্যা ডাইনিকে বন্দি করে ফেলে, আর এভাবেই ওদের বুদ্ধি দিয়ে ওরা ওদের বাবা মায়ের শেষ ইচ্ছা সেই রাজ্য আবারও হাসিল করে নেয়, আর সেই তান্ত্রিককে ওদের রাজপ্রাসাদে জায়গা দিয়ে দেয়, আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অনেকদিন আগের কথা, এক গ্রামে রিমা, রিপা ও স্নিগ্ধা নামের 3 বান্ধবী বাস করত। রিমা, রিপা ও স্নিগ্ধা ওরা 3 বান্ধবী সারাদিন স্কুলে গিয়ে বাসায় আসার সময় একটা আটার মিলে কাজ করত। সেখানে ওরা কাজ করে যে টাকা পেত তাই ওদের পরিবারকে দিয়ে সাহায্য করত। কেননা ওরা 3 বান্ধবী ছিল অনেক গরিব, ওদের বাবা মা সবাই দিনমজুর ছিল। রিমা, রিপা ও স্নিগ্ধা ওদের স্বপ্ন ছিল ওরা পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে, আর তাই ওরা মন দিয়ে পড়াশোনা করত। একদিন রিমা, রিপা ও স্নিগ্ধা যখন স্কুল থেকে ফিরছিল তখন হঠাৎ করে স্নিগ্ধা হাতে অনেক জোরে ব্যথা পায়। আসার সময় ও খেয়াল করে না যে সামনে একটা গাছের ডাল পড়ে আছে। ওই গাছের ডালটাকে ও উঠানোর জন্য এগিয়ে যেতেই ডালটা ওর হাতের ওপর আরো উল্টো পড়ে যায়, আরো ব্যথা পেয়ে যায়। আহ, আমার হাতে তো অনেক ব্যথা পেয়ে গেলাম। এই রিমা, রিপা, এদিকে আয়, এই ডালটা আমার হাতের উপর পড়ে গেছে, ওঠা এটাকে। আরে তুই স্নিগ্ধা ওখানে কি করছিলি? আমরা তো চলে এসেছিলাম, তোর কি দরকার ছিল জনসেবা করার? তুই এভাবে ডালটা উঠাতে গেলি? এত ভারী ডাল কি তোর উঠানো কাজ? তুই সব সময় এসব করিস কেন? তোকে সবাইকে নিয়ে তো চিন্তা করতে হবে কেন? আরে শুধু আমরা না হয় চলে গেলাম, বৃদ্ধ মানুষ, কোনো অসহায় মানুষ যদি এখান দিয়ে যাওয়ার পথে ব্যথা পায় আর রাতের বেলা যদি কেউ না দেখে ভুল করে ডালের উপরে অ্যাক্সিডেন্ট করে তখন কেমন হবে? মানুষ হিসেবে তো এটা আমাদের দায়িত্ব। এখন আমাকে সাহায্য কর তো, এত কথা বলিস না। তারপর ওরা 3 বান্ধবী মিলে ডালটাকে সেখান থেকে সরিয়ে ফেলল।
ডাল তো সরানোর কাজ হয়ে গেছে, কিন্তু তুই যে তোর হাতে ব্যথা পেয়েছিস, আজকে আটার মিলে কাজ করতে পারবি? হ্যাঁ, এটাই তো চিন্তার, আজকে আটার মিলে কিভাবে কাজ করব বলতো? এই হাত থেকে তো রক্ত পড়ছে, কাপড় দিয়ে বেঁধেও তো হচ্ছে না, কত রক্ত বেরিয়ে যাচ্ছে। তোরা বরং যা, আজকে না হয় আমি যাব না। কিন্তু তোর মনে নেই, মালিক বলেছে একদিন না আসলে আমাদের কাজ থেকে বের করে দেবে। চল না, আমরা তোকে সাহায্য করব, এই কাটা হাত নিয়েই কাজ করবি। তোকে যদি মিল থেকে বের করে দেয়, আমরা দুজন একা একা কি কাজ করব? আমরা তোকে সাহায্য করব, চল। আর দাঁড়া, আমি একটু দূর্বা ঘাস পিষে নিয়ে আসছি, ওটা লাগিয়ে দেব, তাহলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তারপর রিমা ও রিপা দুইজনই দৌড়ে গিয়ে দূর্বা ঘাস নিয়ে আসে, আর সেই দূর্বা ঘাস পিষে সেই দূর্বা ঘাসের রস স্নিগ্ধার কাটা জায়গায় লাগিয়ে দেয়। ওহ, চলে গেল, আস্তে আস্তে। ইস, এই কাটা জায়গাটা এভাবে ধরছে, মনে হচ্ছে কেউ মরিচ ডলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ধরবেই, একটু ফু দিয়ে দিচ্ছি, দেখবি আরাম পাবি। কেন যে এসব মানুষের কথা তুই সবসময় চিন্তা করিস? মানুষ কি আমাদের কথা চিন্তা করে? আজকে যদি আটার মিলে তুই না যাস, তোকে কাজ থেকে বের করে দেবে। মালিক একবারও ভাববে না যে আমরা গরিব পরিবারের মেয়ে। শোন, এত সবাইকে নিয়ে ভাবার দরকার নেই। আরে, এভাবে বলছিস কেন? সবাই যদি খারাপ হয়ে যায়, তাহলে তো পৃথিবীতে ভালো মানুষই থাকবে না। কাউকে না কাউকে তো ভালোভাবে কাজ করতেই হবে। আর আমরা এই যে ডাক্তার হতে চাই, সেটা কি এমনি এমনি হতে চাই? আমরা তো ডাক্তার হতে চাই মানুষের সেবা করার জন্য, যেন গরিব দুঃখীরা চিকিৎসা পায়, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে। তাই সব সময় ভালো কাজ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজের ভালো গুণ, ভালো কাজ করা থামানো যাবে না। এটাই তো জীবন। হয়েছে রে আমাদের মা, সব সময় তোর এসব উপদেশ শুনতে শুনতে কান পচে যায়। বাসায় বাবা মাও এত কথা বলে না যতটা তুই বলিস। আমি না বলে কে বলবে? চল, এবার আমরা এখন কাজে যাই। এখন আমার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তারপর ওরা তিনজন মিলে আটার মিলে কাজ করতে শুরু করে। স্নিগ্ধার হাতে ব্যথা লাগছিল, তাই ও থেমে থেমে কাজ করছিল। কাজ শেষ করে ওরা তিনজন 300 টাকা পায়। সেই টাকা নিয়ে ওরা বাড়ির পথে রওনা দেয়। আজকে 300 টাকা হয়েছে, আমার 100, তোর 100 আর স্নিগ্ধার 100। শোন, আমরা কিন্তু এই টাকাটা আজকে বাবা মাকে দেব না, আমরা এই টাকাটা আজকে রেখে দেব। কেন বাবা মাকে দেব না কেন? আরে, ওনাদেরকে টাকা দিয়েছি তো, অনেকগুলো টাকা হয়ে গেছে। এই টাকাটা আমরা রাখবো। সামনে হচ্ছে, আমি দেখেছিলাম ওই জঙ্গলের পাড়ে একটা বুড়িমা থাকে, বুড়িমার ছেলে মেয়ে কেউ নেই। বুড়িমাকে কিছু ওষুধপত্র কিনে দিয়ে আসবো, তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস, আমারও কথাটা মনে ছিল না। ঠিক আছে, চল, আমরা তাহলে এখনই যাই, ওষুধগুলো কিনে নিয়ে বুড়িমাকে দেখে আসি, আর ওনার জন্য দুধ আর ফলমূলও নিয়ে যাই। হয়ে যাবে 300 টাকাতে। ওরা 3 বান্ধবী মিলে তারপরে ফলমূলের দোকান থেকে ফলমূল নিল, তারপর দুধ কিনলো, আর তারপর ওষুধ কিনে বুড়িমাকে দেখতে গেল। বুড়িমা ঘরে বসে কাশছিলেন। কে কে এসেছিস? তোরা 3 বান্ধবী নাকি এই বুড়িকে দেখতে চলে এসেছিস? তোরা আছিস বলেই এই বুড়িটা এখনো বেঁচে আছে। 2-3 দিন পর পর আমার জন্য বাজার সদাই করে আনিস। আগে তো জঙ্গল থেকে শুকনো খড়ি কাঠ কুড়িয়ে বিক্রি করতে পারতাম, এখন তাও পারি না। তবে আজ আছি, কখন কি হয়ে যায় তার আগে তোদেরকে কিছু দিয়ে যেতে চাই। জানি না এগুলো তোদের কোনো কাজে আসবে কিনা। আমি অনেক বছর আগে জঙ্গল থেকে এই 3টা চাকি কুড়িয়ে পেয়েছিলাম। এই চাকি ঘোরানোর মতো শক্তি আমার হয়নি। বুড়ো মানুষ, চাকিগুলো অনেক শক্ত। তোরা তো আটার মিলে কাজ করিস, এই চাকি 3টা তোরা 3 জন নিয়ে যা, বাসায় আটা ভেঙে খেতে পারবি। ও বুড়িমা, এটা তোমার কাছে থাক না, আমাদের দিতে হবে না। আরে, এই চাকি দিয়ে আমার তো কোনো লাভ হবে না, তোদের কখনো কিছু দিতে পারিনি। তোরা 3 বান্ধবী আমার অনেক করেছিস, এগুলো নিলে আমি একটু খুশি হব। দাঁড়াও বুড়িমা, তোমার এই চাকি আমরা ঘোরাতে পারি কিনা আগে দেখি তো। তারপর ওরা 3 বান্ধবী চাকি ঘোরাতে শুরু করে। যখন রিমা চাকিটা ঘোরায়, তখন চাকি থেকে শুধু সোনার মোহর বেরোতে শুরু করে।
তারপর রিপা যখন চাকি ঘোরায় ওর চাকি থেকে শুধু রূপার মুদ্রা বের হতে থাকে। আর এসব দেখে স্নিগ্ধা যখন ওর কাটা হাতটা দিয়েই অনেক কষ্ট করে চাকিটা ঘোরাতে শুরু করে, তখন সেখান থেকে হিরে ঝরে পড়তে থাকে। এ তুমি কি দিচ্ছ আমাদের বুড়িমা? এগুলো তো জাদুর চাকি। সোনা, রূপা আর হিরে বের হচ্ছে এটা দিয়ে। এত জাদুর জিনিস থাকতে তুমি এত বছর কষ্ট করেছো। ও বুড়িমা, তুমি করেছোটা কি? তাই তো দেখছি রে, এগুলো যে জাদুর 3 চাকি। ভালোই হয়েছে আমার মরার আগে তোদেরকে কিছু উপহার দিয়ে যেতে পারলাম। কে বলেছে তুমি মারা যাবে? এবার এই সোনা, রূপা, হিরে বিক্রি করে তোমাকে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। তুমি আমাদের সঙ্গে আরো অনেক দিন বাঁচবে বুড়িমা। এভাবেই জাদুর সোনা, রূপো আর হিরে দেওয়া চাকি পেয়ে ওদের জীবন একদম পাল্টে গেল। ওরা 3 বান্ধবী সেই বুড়িমাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করলো আর সুখে শান্তিতে ওদের বাকিটা জীবন কাটাতে থাকলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।